সিনেমাটির নাম হচ্ছে অপারেশন আনডেড। এটি একটি জম্বি সিনেমা, আর এই সিনেমাটা সত্যি ভালো ছিল, কেননা বেশিরভাগ জম্বি সিনেমাগুলোতে শুধুমাত্র জম্বি দেখানো হয়, সেখানে একটা বেসিক স্টোরি থাকে না। কিন্তু এই মুভির স্টোরিটি অতিরিক্ত একটা ইউনিক স্টোরি, আর এখানে এই ক্যারেক্টারগুলোকে এমনভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে যাতে করে আপনি ইমোশনালি অ্যাটাচ ফিল করতে পারেন সেই ক্যারেক্টারগুলোর সাথে। গল্পের শুরুতে আমরা থাইল্যান্ডের কিছু যুবক সেনাদেরকে দেখতে পাই যাদের নতুন মিলিটারিতে ভর্তি করা হয়েছে, তার কারণে এখানে তাদের ট্রেনিং হচ্ছে। আর এদের মধ্যেই আমরা মোক নামক একজন ছেলেকে দেখতে পাই, যে এই গল্পের একটা প্রধান চরিত্র। আর যেমনটি আমরা দেখতেই পাচ্ছি যে এই মোক নামক ছেলেটির বয়স অতি অল্প, তার কারণে তার মধ্যে সেই দুষ্টুমিগুলো এখনও রয়েছে। আর এখানে দুষ্টুমি করে কি, যে ক্যাপ্টেনের গায়ের উপর একটা জাল দিয়ে দেয়, তারপর এখান থেকে সবাই পালিয়ে যায়, আবার সামনে গিয়ে ধরাও পড়ে যায়। তার কারণে এখানে এই ক্যাপ্টেন এদেরকে পুশ আপস করতে বলে শাস্তি হিসেবে। এরপরে আমরা থাইল্যান্ড সেনার একজন সার্জনকে দেখতে পাই, যেনার নাম হচ্ছে মেক, আর এর আগে যার নাম বললাম তার নাম হচ্ছে মোক। তো এই দুটো নামের মধ্যে কনফিউজ হয়ে যাবেন না। তো এখানে মেক তার গার্লফ্রেন্ডের সাথে বসে রয়েছে, আর এই মেয়েটির নাম হচ্ছে পেন, যে নাকি অন্তঃসত্ত্বা। তার কারণে সে একটু দ্বিধাবোধ করে মেককে এই কথাটা জানায়, আর মেক তো অতিরিক্ত আনন্দিত হয়। তৎক্ষণাৎই কোনো দেরি না করে এই মেয়েটাকে প্রপোজ করে বিয়ের জন্য। আর এইখানে এই সবের মধ্যে দূর থেকে একজন জেলে অতি চিৎকার করতে করতে ছুটে এসে বলে যে কে নাকি বর্ডার এলাকাগুলোতে অতি ভয়াবহভাবে হামলা করেছে, আর সে তো এখানে এসে ঠিকভাবে জিনিসগুলো বলতেই পারে না। তো এখানে এই কথাগুলো শোনার পরে মেক আর কোনো দেরি করে না, সে তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসে আর সেনাদেরকে আদেশ দেয় যুদ্ধে যাওয়ার জন্য। আর যেই নতুন সেনাদেরকে ভর্তি করা হয়েছে তার মধ্যে তার একজন ভাইও রয়েছে, যার নাম হচ্ছে মক, মানে সেই ইয়াং দুষ্টু ছেলেটা যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। এখানে আমরা মেক ও মকের মাকে দেখতে পাই, যিনি সাধারণত চাইছেন না যে তেনার ছোট ছেলে কোনো যুদ্ধে যাক, কেননা এই ধরনের যুদ্ধের কারণেই তো তিনি তেনার স্বামীকে হারিয়েছেন, আর কেনই বা তিনি হারাতে চাইবেন তেনার ছোট ছেলেকে। আর এইদিকে আমরা মককে দেখতে পাই যে এখান থেকে পালিয়ে যাচ্ছিল, বা সে যুদ্ধে যেতে চাইছে না, কিংবা হয়তো তার মা তাকে বারণ করেছে যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু পেছন থেকে তার বড় ভাই মেক তাকে ঠিকই ধরে ফেলে। আর এখানে এসে তার ছোট ভাই মককে বেশ খানিকটা কথা শুনিয়ে দেয় যে এইভাবে আর কতদিনই পালিয়ে বেড়াবি, একদিন শত্রুরা তোর চোখের সামনে দাঁড়িয়ে থাকবে, আর তোকে বাধ্য হয়ে অস্ত্র তুলে নিতে হবে, আর না হলে নিজের প্রাণ হারাতে হবে। যাই হোক, এখানে বড় ভাইয়ের চারটা ডায়লগবাজি কথা শুনে সে যুদ্ধে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর যুদ্ধে চলে যায়। আর এরা যখন এখানে যুদ্ধে চলে আসে, তারপরে এরা দেখতে পায় এটা আর কি মজাকের জায়গা মোটেও নয়, এটা অতিরিক্ত একটা সিরিয়াস জায়গা, যেখান থেকে বেঁচে ফেরাই বাপের ভাগ্য। মকের তো পুরো এখানে একটাই উদ্দেশ্য, কোনো শত্রুকে মারা নয়, বরঞ্চ এখান থেকে কি করে পালিয়ে নিজের প্রাণ বাঁচাবো। আর এই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে যে এখানে শুধু মকই রয়েছে সেটা নয়, এরা সবাই এখান থেকে পালিয়ে বাঁচতে চায়। তার কারণে এরা সবাই যখন এখান থেকে পালাবার চেষ্টা করছিল, এদের উপর জম্বি হামলা করে দেয়। আর এইখানে এদেরকে ধাবা করছিল একটাই জম্বি, যার নাম ছিল নবু। নবু এখানে এক এক করে মকের সমস্ত বন্ধুকে মেরে দেয়। তারপরে আসে মকার পালা। মক একটা কাদার মতো জায়গাতে, মানে একটা দল দলে গিয়ে পুরোপুরি ডুবে যায়। একটু পরে তাকে হাত ধরে আবারও উপরে তোলা হয়, আর এটা ছিল নবু। নবু এবার মককেও, মকের সাথে কি হয়েছে সেটা আন্দাজা করতেই পারছেন আপনারা। এর মধ্যে এখানে বাকি থাইল্যান্ডের সেনারাও চলে আসে এই জায়গাতে হয়েছে কি সে জিনিসগুলো দেখার জন্য। আর এই সেনাদের ওপরেও এক এক করে হামলা হয়ে যায়, যেখানে সর্বপ্রথম নবু বলে একটাই জম্বি ছিল, এবার তো এখানে অনেকগুলো জম্বি হয়ে গেছে, আর এই সমস্ত জম্বি মিলে এই সেনাগুলোকেও মেরে দেয়। এরপরে এইদিকে আমরা জাপানিজ সেনাদেরকে দেখতে পাই, যেনারা সায়েন্টিস্টদের সাথে মিলে একটা মিটিং করছিলেন। আর এই সায়েন্টিস্টদের মধ্যে একজন ছিলেন ডক্টর কুনো, যিনি নাকি ফুমেটসু A44 নামক একটা ইঞ্জেকশন তৈরি করেছেন, যে ইঞ্জেকশনটা সোলজারদেরকে সুপার সোলজার বানাতে সক্ষম। আর এই টেস্টেরই এইখানে একটা ভিজুয়াল নমুনাও দেখতে পাই, যেটা দেখতে বেশ ভয়াবহ ছিল। এইখানেই সমস্ত জাপানিজ সোলজাররা সিদ্ধান্ত নেন যে এরপরে থাইল্যান্ডে গিয়ে এটার একটা টেস্ট হবে। আর এইদিকে আমরা থাইল্যান্ডের রেডিওতে শুনতে পাই জাপান আর থাইল্যান্ড নাকি একটা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে, তার কারণে জাপান আর থাইল্যান্ড এখন বন্ধু সম্পূর্ণ দেশ। আর এইখানে আমরা পেন নামক এই মেয়েটিকে দেখতে পাই, যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, আর ইনি নাকি এখানে একজন নার্স। তো এইখানে যতগুলো সোলজারের উপর জম্বিতে অ্যাটাক করেছিল আর যতগুলো সোলজার ঘায়েল হয়েছে, সেই সমস্ত সোলজারদেরকে দেখাশোনার কাজে তিনি এখানে রয়েছেন। এইদিকে আমরা মেককে দেখতে পাই, মেক এখানে এমন একটা জায়গাতে এসেছে যেখানে জম্বি অ্যাটাক হয়েছিল। আর এই সমস্ত জায়গাগুলোকে দেখে মেক তো একটা ফোটাও বুঝতে পারছে না যেখানে হয়েছেটা কি। সামনে গর্ত থেকে একটা সোলজারের আওয়াজ পায়, তো মেক সেইখানে এগিয়ে যায়, তো সেখানে একটা সোলজারকে দেখতে পায় গাছে দড়ি বেঁধে সেই গর্তে নামে সেই সোলজারকে সাহায্য করার জন্য, কিন্তু সেখানে সোলজার ছিল না, সেটা ছিল একটা জম্বি। মেক ভয় পেয়ে তাড়াতাড়ি করে এই গর্ত থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু সেই জম্বি মেকের পা ধরে নেয়। আর মেক তখন একটা আগুনের কাঠ দিয়ে একটা জম্বিকে আঘাত করে, আর সেই জম্বিটা আগুন লেগে সেখানেই মারা যায়। মেক তৎক্ষণাৎ কোনো দেরি না করে হায়ার জেনারেলদের কাছে আসে আর এই সমস্ত কিছু বলে, যেখানে ডক্টর কুনুও ছিল। ডক্টর কুনু এই সমস্ত কিছু শুনে তাড়াতাড়ি করে খোঁজ নেয় যে সমস্ত কিছু কোন জায়গাতে হয়েছে। আর এদিকে আমরা মেকের ভাই মোককে দেখতে পাই, যেটা আমরা ধারণা করেছিলাম সেটাই সত্য হয়েছে, মোক একটা জম্বিতে পরিণত হয়েছে।
আর এই আশেপাশের সমস্ত জায়গাগুলোতে যতগুলো সাধারণ মানুষ ছিল সেই সাধারণ মানুষগুলোর উপর হামলা করে দেয়। আর সেখানে একটা বাচ্চাও ছিল, সেই বাচ্চাটাকেও মেরে দেয়। কিন্তু এখানে এই সমস্ত জম্বিগুলোই সাধারণ মানুষগুলোর উপর হামলা করে, কিন্তু মুখ একটাও সাধারণ মানুষের উপর কোনো হামলা করে না, বরঞ্চ মুখকে আমরা ক্রাই করতে দেখি। আর মুখ অতিরিক্ত দুঃখিত। মুখকে তো এখানে আমরা কথা বলতেও শুনি। আর নিশ্চিন্তে এই সমস্ত কিছু পুরোপুরি প্রমাণ করে দেয় যে মুখের মস্তিষ্ক এখনও পুরোপুরি জীবিত রয়েছে। এদিকে আমরা কিছু থাই সেনার সাথে মেককে দেখি, আর তার সামনে ছিল ডক্টর কনু ও কিছু জাপানিজ সেনা। এরা সাধারণত মিলে কথাবার্তা করছিল সে A44 ভাইরাসটাকে নিয়ে ও জম্বিগুলোকে নিয়ে। এখানে মেক ডক্টর কনুকে এটা জানায় যে অনেকগুলো থাই সেনা জম্বিতে পরিণত হয়েছে, যেখানে ডক্টর কনু মোতাবেক সে একমাত্র এক্সপেরিমেন্ট করেছিল নোভা নামক একজন মানুষের ওপরে, আর তারই কাছে সে ভাইরাসটা থাকার কথা। যখন ডক্টর কনু এই জিনিসটা শোনে অনেকগুলো থাই সেনার মধ্যে ওই জিনিসটা ছড়িয়েছে, সে তো পুরোপুরি ভয় পেয়ে যায় আর বলে তাড়াতাড়ি এই কাজটা আমাদের শুরু করতে হবে। ডক্টর কনুই সবাইকে নিয়ে একটা টাস্ক ফোর্স টিম তৈরি করে দেয় আর বলে যে কোনো মতে নবুকে জীবিত ধরতে হবে আর তাকে আমার কাছে নিয়ে আসতে হবে। এদিকে আমরা সমস্ত জম্বিগুলোকে দেখতে পাই যে দৃশ্যগুলো অতিরিক্ত ভয়াবহ ছিল। এই জম্বিগুলো যেইভাবে এই মানুষগুলোকে ধরে ধরে পুরো খেয়ে ফেলছিল সেই দৃশ্যগুলো দেখার মতো ছিল না। এদিকে আমরা মুখকে দেখি যে সাধারণত একটা ভয়াবহ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে সমস্ত কিছু বুঝতে পারছে আর তার কারণে সে আত্মহত্যা করতে যায় একটা পিস্তল হাতে নিয়ে। কিন্তু এখানে হয় কি যে সে নিজেকে গুলি করে আত্মহত্যা করবে তার আগেই তার বডি থেকে একটা লিকুইড রিলিজ হয় যে জিনিসটা তার বডিতে আগুন লাগিয়ে দেয়। ওখানেই পাশ থেকে একটা জম্বি আসে আর এখানে মুখকে কাদাতে ফেলে দেয় আর তার গায়ের আগুনটি নিভে যায়। আর এই ঘটনার পাশাপাশি এইদিকে এই সায়েন্টিস্ট এই সমস্ত কিছু ব্যাখ্যা করছিল আসলে এই জিনিসগুলো কি। আসলে এই প্রত্যেকটা জম্বি একটা টাইম বমের মতো, মানে এই প্রত্যেকটা জম্বির বডি থেকে এক ধরনের লিকুইড রিলিজ হতে পারে আর সেই জিনিসটা তাদের গায়ে আগুন ধরিয়ে দেবে আর তারা সম্পূর্ণ মারা যাবে। মানে সোজা কথায় এই জম্বিগুলোর একমাত্র কমজোরি হচ্ছে আগুন। মানে আমরা প্রথমেও দেখেছি যেভাবে মেক আগুন লাগিয়ে দেয় একটা জম্বির গায়ে আর সেই জম্বিটা সেখানেই মারা যায়। মানে আগুন ছাড়া এই জম্বিগুলোকে মারা সম্ভব নয়। এরপরে রাতে আমরা দেখতে পাই সমস্ত জম্বিগুলোকে কাদার মধ্যে ডুবে আছে আর এখানে আসে সেই নবু নামক সেই জম্বিটা যার পর টেস্ট করা হয়েছিল। মানে এই সেই জম্বি যে সবাইকে তেড়ে ধরে কামড়ে জম্বিতে রূপান্তরিত করেছে। এদিকে তারপরে মুখকেও দেখতে পায় যে একটা ছবি দেখে সাধারণত তার পরিবারের কথা মনে করছিল আর কান্নাকাটি করছিল। মানে কি করে প্রথমবার যখন তার দাদা আর্মিতে ভর্তি হয় তখন সেই জিনিসগুলোর মিমিক করছিল আর তার কারণে সেগুলো নিয়ে হাসি ঠাট্টা হচ্ছিল। আর এদিকে আমরা জঙ্গলের মধ্যে সেই টাস্ক ফোর্স টিমটিকে দেখতে পাই যারা জম্বি ধরার জন্য এখানে এসেছে। আর এই টিমটিকে লিড করছেন ক্যাপ্টেন নাকামোরা নামক এই মানুষটি। ক্যাপ্টেন নাকামোরা এখানে আন্দাজা করেন জম্বিগুলো কোন দিকে যেতে পারে আর সেই অনুসারে দিক নির্ণয় করে সেই দিকে এগোন সবাইকে নিয়ে। তারপরে ক্যাপ্টেন নাকামোরা যখন অনুভব করেন যে হ্যাঁ আশেপাশে জম্বি রয়েছে, তিনি তেনার দু হাতকে কেটে দেন যাতে করে তেনার রক্তের গন্ধতে জম্বিগুলো এইখানে চলে আসে। আর সেটাই হয়, তেনার রক্তের গন্ধতে এখানে একটা জম্বি চলে আসে আর সেটাকে শিকার করে ধরে নিয়ে চলে যান। এদিকে আমরা মুখকে দেখতে পাই যার ব্যাপারটা সম্পূর্ণ পরিমাণে আলাদা, যেখানে বাকি মানুষেরা জম্বি হয়ে যাওয়ার পরে তারা মোটামুটি জম্বির মতোই বিহেভ করছে। যে কিন্তু মুখের জন্য ব্যাপারটা কিন্তু এমনটা নয়, তার অতীতের সমস্ত ঘটনাগুলো অতি স্পষ্টভাবে মনে আছে আর তার ইমোশনাল সাফারিংটাও যেন সবচেয়ে বেশি, সে যেন এখনও সম্পূর্ণরূপেই মানুষ হয়ে আছে। এদিকে আমরা সেই জম্বিটিকে দেখতে পাই যে জম্বিটিকে আর একটু আগেই ধরে আনা হয়েছে। এখানে এই জম্বিটিকে একটু টর্চার করা হয়, তাতেই মেঘ বলে কেন একে টর্চার করা হচ্ছে। আর তারই পাশে এইদিকে আমরা সমস্ত জম্বিগুলোকে দেখতে পাই যারা নিজেদের মধ্যে কথা বলছিল এবং তাদের পরিবার নিয়ে তারা ভবিষ্যতে কি করতে চাইছিল, তাদের যতগুলো শখ টক ছিল ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো নিয়ে, যে জিনিসগুলো আবারও আমাদের প্রমাণ করে দেয় যে এদের স্মৃতি স্পষ্ট রয়েছে। আর এই জম্বিগুলোর মধ্যে একজন জম্বি তো এটাও বলে যে এদের গ্রুপ থেকে দুজন জম্বি গায়েব রয়েছে। তবে সে যাই হোক, এদিকে আবারও আমরা সেই জম্বিটিকে দেখতে পাই যার সামনে তার বাবাকে এবার নিয়ে আসা হয়েছে। আর এইখানে এই জম্বিটির চোখের সামনে তার বাবাকে মেরে দেওয়া হয়। আর যেমনটি আমরা জানি এই জম্বিগুলোর সমস্ত ইমোশন, সমস্ত ফিলিং এবং সমস্ত স্মৃতি রয়েছে। আর এই সমস্ত কিছু দেখে তো মেঘ অতিরিক্ত পরিমাণে রাগান্বিত হয়ে যায়। সে এত বেশি রেগে যায় যে তাকে যেন আর ধরেও ধরা যাচ্ছে না। তো তার ক্যাপ্টেন তাকে কিছু সময়ের জন্য এখানে বলে যে বাড়িতে গিয়ে রেস্ট করে নাও। মানে সোজা কথায় এই কাজের জন্য মেঘকে ছাঁটাই করে দেওয়া হয়। তো মেঘ এখানে আর খুব একটা তর্ক করে না, মেঘ এখান থেকে চলে যায় আর তার সাথে থাই সেনাগুলোও চলে যায়। এরপরে আমরা দেখতে পাই ক্যাপ্টেন নাকামোরা আর ডক্টর কনুকে, যেখানে ক্যাপ্টেন নাকামোরা বলে এটা তো স্পষ্ট যে তুমি এদের উপর চেষ্টা করলেও আর কন্ট্রোল পাবে না, তো তুমি যদি বলো তাহলে পরে আমি এদেরকে মেরে দেবো। কিন্তু ডক্টর কনু এখন পর্যন্ত তার জিদে আটকে রয়েছে যে না, তাদেরকে জীবিতই ধরতে হবে আর তাদের উপর আমি রিসার্চ করব।
তারপরে এদিকে আমরা একটা গ্রাম দেখতে পাই যেখানে একটা রিচুয়াল হচ্ছিল। এদিকে আমরা পেনকেও দেখতে পাই জঙ্গলের মধ্যে যে সাইকেল নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে তার সাইকেলটা খানিকটা লুজ কানেকশন করে, তার কারণে সে দাঁড়িয়ে ঠিক করছিল। আর এরই মধ্যে সে একটা মানুষকে দেখতে পাই যার অর্ধেক বডিকে খেয়ে নেওয়া হয়েছে। এরপরে এখানে আমরা মেকের মাকে দেখতে পাই যিনি প্রার্থনা করছিলেন তার ছোট ছেলের জন্য। আর আশেপাশের অবস্থা দেখে আমরা অডিয়েন্সরা বুঝতে পারি এখানে মুক এসেছে। তবে সে যাই হোক, মুকের বড় ভাই মেক বাড়িতে আসে। তারপর মেক তার মায়ের সাথে কথা বলে, যেখানে তার মা জিজ্ঞাসা করে তার ছোট ছেলেকে নিয়ে, কিন্তু তার বড় ভাই তার ছোট ভাইয়ের সম্বন্ধে বলে যে সে এখন পর্যন্ত বেঁচে রয়েছে, আমি তাকে পালিয়ে যেতে বলেছি। আর মুক এই সমস্ত কিছু নিচে থেকে শুনছিল, আর এই সমস্ত কিছু শুনতে শুনতে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। এরই মধ্যে এখানে পেন চলে আসে, আর পেন এখানে এসে মেককে সমস্ত কিছু বলে যা কিছু সে জঙ্গলে দেখেছে। আর এই সমস্ত কিছু শুনে মেক তাড়াতাড়ি পিস্তলটা বার করে তার মাকে দেয় আর বলে বাড়িতেই থাকো, যা কিছু ভয়াবহ অচেনা জিনিস দেখবে সেগুলোর ওপর গুলি চালাবে। তারপরে মেক এখান থেকে চলে যায়। আর এইদিকে জঙ্গলের মধ্যে একটা জম্বি ধাওয়া করছিল তাদের মা মেয়ের পেছনে। আর অবশেষে এই মেয়েটা চিনতে পারে এটা তার বাবা, মানে এটা একটাই পরিবার। আর এখানে বাচ্চা মেয়েটা কান্না করতে করতে একটু একটু করে এগিয়ে যায় তার বাবার দিকে, আর তার বাবাকে স্পর্শ করে। কিন্তু এখানে এই সমস্ত কিছুর মধ্যে এখানে টাস্ক ফোর্স চলে আসে আর এখানে সমস্ত কিছু শেষ করে দেয়। মানে এখানে এই জম্বিটা নিচে বসে যায়, আর এখানে এই বাচ্চা মেয়েটা ঘুরে এই দিকে আসছিল, আর তাদের দুজনকে মানে এই মা মেয়েকে গিয়ে লেগে যায়, আর এখানে তারা দুজনে মারা যায়। এই জম্বিটা এই জিনিসে পুরোপুরি ভেঙে যায়। মানুষের উপর থেকে তো পুরো বিশ্বাস হারিয়ে দেওয়ার মতো একটা ঘটনা। আর ব্যাস, এই মা মেয়ের হত্যাকাণ্ডকে ক্ষমা করার মতো ঘটনা এটা মোটেও নয়। এরপর এখানে সমস্ত জম্বি চলে আসে আর পুরো টাস্ক ফোর্সের উপর পুরো ভেঙে পড়ে। পুরো টাস্ক ফোর্সের প্রত্যেকটা সদস্যকে এক এক করে ধরে তাদেরকে মেরে দেওয়া হয়। তারপরে এখানে শেষে আসে মেক, যে তার চোখের সামনে দেখতে পায় তার ভাইকে। মুক এই লোকটাকে নিয়ে এখানে মারছিল না, মুক বরঞ্চ এই লোকটাকে নিয়ে কাঁদছিল। কিন্তু এই জিনিসটা মেক তাও দেখে না। মেক তার ভাইয়ের উপর গুলি চালায় আর এক এক করে তার ভাইকে গুলি দিয়ে মেরে দেয়। কিন্তু এখানে আপনার কি মনে হচ্ছে এইখানে এই গল্পটা এইভাবে শেষ হয়ে যাবে? আমরা সবাই জানি যে জম্বিদের উপর গুলি করলে তাদের কোনো কিচ্ছু হয় না। তো মুক এখানে মারা যায়নি, মুক উঠে আসে আর তার ভাইয়ের উপর আবার হামলা করে দেয়। আর তারপরে আমরা দেখতে পাই সবচাইতে ইন্টারেস্টিং জিনিস, মেক সবচাইতে ভয়াবহ একটা জম্বিতে পরিণত হয়েছে। আর এইদিকে সেই গ্রামের সমস্ত মানুষকে একটা কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে আসা হয়েছে, যেখানে তাদের ফটোগুলোকে দেখানো হয় যারা জম্বিতে পরিণত হয়েছে কিংবা যারা মারা গিয়েছে। আর এই ছবিগুলোকে দেখে মেকের মা, পেন আর এই গ্রামের সবাই কাউকে না কাউকে হারিয়েছে, তার কারণে এখানে সবাই কান্না করতে শুরু করে। আর এইদিকে দেখতে পাই ক্যাপ্টেন নাকামোড়ো ও থাইসেনার মধ্যে খানিকটা তর্ক বিতর্ক হতে, কেননা ক্যাপ্টেন নাকামোড়ো চাইছে সমস্ত জম্বিকে মেরে দেওয়ার জন্য, আর এই থাইসেনার বক্তব্য হচ্ছে আপনি এমনভাবে কি করে তাদেরকে মেরে দেবেন, মানে এই সমস্ত জিনিস নিয়ে একটু তর্ক বিতর্ক। তবে সে যাই হোক, এদিকে আমরা সমস্ত জম্বিগুলোকে দেখতে পাই যেখানে খাবার নিয়ে এই জম্বিগুলোর মধ্যে লেগে গিয়েছে মারামারি। এখানে মেক আসে আর জোরে চিৎকার করে, আর সমস্ত জম্বিগুলো ভয়ে লুটিয়ে যায় নিচে। মেক চিৎকার করে বলে এখন নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়, এখন সবাই মিলে শত্রুদের পক্ষে লড়াই করতে হবে। এরই মধ্যে এখানে সেই জম্বিটা আসে যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আর এই জম্বিটা কোনো রকমে পালিয়ে এখানে চলে এসেছে আর বলে আমাদের পরিবারের লোকগুলোকে তারা উঠিয়ে নিয়ে গেছে। আর এই জিনিসটা শোনা মাত্রই মেক সবাইকে বলে যেই করেই হোক আমাদের পরিবারের লোককে বাঁচাতে হবে। কিন্তু ওখানেই দেখার বিষয়, মুক কিন্তু ভাই সত্যি চালাক। মুক এখানে বলে যে এটাও তো হতে পারে যে আমাদেরকে ধরার কোনো প্ল্যান। আর এখানে মেক চিৎকার করে তার ভাইয়ের কলার ধরে বলে তোকে যদি ভয় লাগে যা কোথাও গিয়ে লুকিয়ে যা, আমরা যাব আর আমাদের পরিবারের লোককে বাঁচাবো, যারা যারা আসতে চাও আমার সাথে চলে এসো। তারপরে এখানে মেকের সাথে যারা যারা যেতে চায় তারা মেকের সাথে চলে যায়। এদিকে সকালবেলা গ্রামের সমস্ত মানুষগুলোকে জঙ্গলে নিয়ে আসা হয় আর তাদেরকে চারা হিসেবে ব্যবহার করা হয়। আশেপাশে আমরা সমস্ত জম্বিগুলোকে দেখতে পাই, কিন্তু এই টাস্ক ফোর্সগুলো সত্যি সত্যি এই গ্রামের মানুষগুলোকে এক এক করে গুলি করতে শুরু করে। এখানে পেন নামক সেই মেয়েটাকেও মেরে দেওয়া হয়। আর এই সমস্ত জম্বিগুলো বাইরে চলে আসে আর তাদের পরিবারের লোকগুলোকে নিয়ে কান্নাকাটি শুরু করে। আর এই সমস্ত কিছুর মধ্যে ক্যাপ্টেন নাকামোড়ো যখন দেখে সমস্ত জম্বিগুলো প্রায় এক জায়গাতে জড়ো হয়ে গেছে, তখন সেই খাঁচাটাকে ওপেন করে দেয় আর সেই খাঁচাটার মধ্যে সমস্ত জম্বিগুলো আটকে যায়। কিন্তু এই খাঁচাটাকে লাগানোর সময় একটা জম্বি একজন সুস্থ মানুষের হাত ধরে নেয় আর তার হাতের উপর কামড় বসিয়ে দেয়। আর এখানে খাঁচার মধ্যে মেক এই অবস্থা দেখে সমস্ত জম্বিকে আদেশ দেয় এই মৃতদেহগুলোকে কামড় দিতে, মানে এরা এখনও বেঁচে রয়েছে আর এদেরকে যদি কামড় দেওয়া হয় এরাও জম্বি হয়ে যাবে, তো এদের প্রাণ বেঁচে যাবে। তো এখানে মেক বেশি চিন্তা ভাবনা না করে পেনের গায়ে কামড় দিয়ে দেয় আর মেক বাকি লোকের গায়েও কামড় দেয়। কিন্তু এখানে অনেক জম্বি কামড় দিচ্ছিল না,
কেননা এই মানুষগুলো জম্বি হয়ে বেঁচে থাকার করতে তাদের মরে যাওয়াই তো ভালো। আর এদিকে বাইরে যে লোকটার হাতে কামড় পড়েছিল সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছিল। আর এই জিনিসটা দেখে ক্যাপ্টেন নাকামোড়ো এই লোকটাকে মেরে দেয়। এরই মধ্যে এই সমস্ত জম্বিগুলো মিলে এই খাঁচাটাকে ভেঙে ফেলে। আর এই জিনিসটা দেখে ক্যাপ্টেন নাকামোড়ো ও তার দলবল এখান থেকে পালিয়ে যায়। এরপরে রাতের বেলায় সমস্ত জম্বিগুলোকে আমরা দেখতে পাই, যেখানে মেঘ বক্তব্য দিচ্ছিল যে আমরা প্রত্যেকটা মানুষের ওপর হামলা করব আর আমরা আমাদের বদলা নেব। যেখানে তার ভাই মুখ বলে ওঠে, কেন আমরা সবাইকে আমাদের মতো বানাবো, কেন আমরা হামলা করব তাদের উপরে। আর মুখের এই কথাতে আরও একটা জম্বি সাড়া দিয়ে ওঠে, আমরা কারো উপরে হামলা করব না। মেঘ এই কথাটা শুনে এতটা বেশি পরিমাণে রাগান্বিত হয়ে যায়, সে তলোয়ারটা নিয়ে সোজা সেই জম্বির গলা কাটার জন্য যায়, কিন্তু তারই সামনে চলে আসে পেন, মানে পেনকে সে তার নিজের হাতে মেরে দেয়। আর এরপরে যে ফ্ল্যাশব্যাকটা আসে এটা সাধারণত মেকের জন্য নয়, এটা আমাদের অডিয়েন্সের জন্য, যে মেক এই মানুষটার সাথে ইমোশনালি কতটা বেশি পরিমাণে অ্যাটাচ ছিল, কিন্তু এরপরেও মেক এই মানুষটাকে হত্যা করে দেওয়ার পরে মেকের মধ্যে একটাও রিগ্রেট মোটেও নেই। আর এরপরে তার সামনে থাকা জম্বিটাকে ছেড়ে দেয় না, সেই জম্বিটার গলা কেটে তাকেও মেরে দেয়। এদিকে সায়েন্টিস্টকে আমরা প্রে করতে দেখতে পাই। আর এখানে ক্যাপ্টেন নাকামোড়ো আসে, আর ক্যাপ্টেন নাকামোড়ো এখন পর্যন্ত বুঝে গিয়েছে যে সায়েন্টিস্ট তৈরি কি করে ফেলেছে, তার কারণে নাকামোড়ো আসে আর এই সায়েন্টিস্টকে মেরে দেয়। এরপরে এদিকে আমরা মুখকে দেখতে পাই যে ইমোশনালি আবারও অনেক বেশি পরিমাণে ভেঙে পড়েছে, তার কারণে সে মনে করছিল যে সে নিজেকে শেষই করে দেবে। কিন্তু তারপরে আবারও মনে পড়ে তার বড় ভাইয়েরই কথা, তার দাদা তাকে সর্বদাই বলতো সে তো অনেক কিছু চায় কিন্তু সে তার অধিকারের জন্য কোনোদিনও লড়াই করে না। তো এখানে সে তার পরিবারকে চোখের সামনে দেখতে পায় আর তার পরিবারের সামনে আরও একবার চিন্তা করে যে এবার সে বদলা নেবে। এদিকে কিন্তু ক্যাপ্টেন নাকামোড়ো সমস্ত জিনিস নিয়ে প্ল্যান করে ফেলেছে যে সে সমস্ত জম্বিকে মেরে ফেলবে। তার কারণে সে একটা টিম হায়ার করে আর তাদের নিয়ে চলে যায় সে গুহার মধ্যে, যেখানে সে জম্বিগুলো রয়েছে। আর সেই জম্বিগুলো তো সেখানে আগে থেকেই ফাঁদ পেটে রয়েছে যে সমস্ত মানুষগুলো আসবে আর আমরা সমস্ত মানুষকে এখানে মেরে দেব। তো সেই জম্বিদের প্ল্যান মোতাবেকই সমস্ত কিছু হয়। এখানে ক্যাপ্টেন নাকামোড়ো চলে আসে তার টিম নিয়ে, আর এখানকার সমস্ত লাইট অফ হয়ে যায়। তারপরে সেই জম্বিগুলো ক্যাপ্টেন নাকামোড়োর প্রত্যেকটা লোককে অতি ভয়াবহভাবে জম্বিতে রূপান্তরিত করে দেয়। কিন্তু এইসবের মধ্যে ক্যাপ্টেন নাকামোড়ো কিন্তু আপ্রাণ চেষ্টা করে বাঁচার জন্য। সে তো নিজেকে কাদার মধ্যেও চুবড়ে দেয় যাতে করে তার দেহ থেকে কোনো গন্ধ না বেরোয় আর কোনো জম্বি তাকে ডিটেক্ট না করতে পারে। কিন্তু এই গুহার মধ্যে জম্বির হাত থেকে বেঁচে যাবে কোথায়, সে তো ঘুরে ফিরে একটাই জায়গা, তার কারণে জম্বির হাতে ধরা পড়ে যায় আর তাকেও কামড় দিয়ে দেয়। আর এখানে মেঘ তো দিব্যি খুশি, কেননা সে বদলা নিয়ে নিয়েছে। তো এখানে তার সমস্ত জম্বি দলবলকে নিয়ে গুহা থেকে বাইরে বেরোতেই যাবে, ওখানেই তার ভাই দাঁড়িয়েছিল ফ্লেম থ্রোয়ার নিয়ে। এখানে একটা ইমোশনাল ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তারপর মেঘ তার ছোট ভাইকে স্যালিউট করে, ঠিক যেইভাবে মক তার বড় ভাইকে স্যালিউট করত। এরপরে ফ্লেম থ্রোয়ার দিয়ে সবাইকে আগুন লাগিয়ে দেয়। তারপরে সমস্ত জম্বিগুলো একে অপরকে আগুন লাগিয়ে দেয়। তারপরে তাদের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ে মকও। আর এখানেই এই সিনেমা শেষ হয়ে যায়।